সেদিন যদি বড় বউ না থাকতো তাহলে আমাকে রাস্তার কুকুর শিয়ালে ছিঁড়ে খেত। তিনি তিনি অন্তত আমার প্রাণটুকু রক্ষা করেছেন। শুধু একটা কথা তারা বিশ্বাস করেনি, জবন ডাকাতের দল আমার ধর্ম নষ্ট করেছে বলে যে কথাটা উঠেছিল সেটা মিথ্যে। আজকাল দিনকাল ভালো নয়, আর কতদিন তোকে আমি আগলে রাখবো মা? তার চেয়ে সেই ভালো যার ধন তিনি আগলে রাখুন। তবে তোকে তো কদিন বাদেই শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তো সেখানে যখন যেতেই হবে আর দেরি করে লাভ নেই মা। আর শোন মা, তুই ভাবছিস তোকে উনি ভুলে গেছেন? তাহলে পত্র পাওয়া মাত্র দুখানা নৌকো পাঠিয়ে দিল কেন বলতো? বাবা, আর তুমি তুমি বুঝি একা থাকবে? আমি পুরো মানুষ, আমাকে তো একাই থাকতে হবে। তুই শান্তিতে স্বামীর ঘর করলি, আমার সব চিন্তার শেষ। বুড়ো বয়সে তখন একা খুব সুখেই থাকবে, খুব সুখেই থাকবে। বুঝেছি, আমি হলাম কি তোমার গলার কাঁটা, তাই আমাকে গলা থেকে নামাতে পারলে তুমি বেঁচে যাও। ঠিক আছে, যারা গৌড় থেকে নৌকা নিয়ে এসছে তাদের বলে দাও কাল নয়, আমি আজ বিকেলেই রওনা হব। তখন তুমি যা ইচ্ছে করো, থেকো একা একা। তুই মিছে মিছে আমার উপর রাগ করছিস মা? আমি বাপ হয়ে তোর কোনো অনিষ্ট চাইবে কখনো হতে পারে? দেখ মা, দেখ, তুই ছাড়া আমার কি আছে বলতো? আমার কি আছে? তুমি ছাড়া আমারই বা কে আছে বাবা? তোর স্বামী আছে, সংসার আছে, দুদিন বাদে ছেলে পুলের মা হবি তুই। আচ্ছা মা, তাদের দেখতে আমি আমি গড়ে যাব, আমার আদর যত্ন করবি তো? হ্যাঁ বাবা, তোমাকে খুব আদর যত্ন করবো। আমাকে আমাকে ভুলে যাবি না তো? আমাকে ভুলে যাবি না তো? কি বাবা আপনি? আমায় আপনি চিনবেন না ঠাকুর? আমি সেই মনসাপুর থেকে আসতেছি। বড় সাংঘাতিক এক কাণ্ড হয়েছে গো ঠাকুর। কি হয়েছে? আপনার মেয়েরে নিয়ে দুখানা নৌকো নবগ্রাম থেকে গৌড়ের পথে যাচ্ছিল। সন্ধ্যা হওয়ার পরে মনসাপুরের খালে নৌকো ভিড়িয়েছিল, নৌকো ডাকাতি হয়েছে। ডাকাতি হয়েছে? তারপর? তারপর তারপর আর কেউ কিছু জানে না গো ঠাকুর। মাঝি মাল্লার দল সব পালিয়েছে। আর আমার মেয়েটা? আপনার মেয়েরে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুর। কেউ কেউ বলছে জমন ডাকাতের দল তারা লুটে নিয়ে গেছে, আবার কেউ কেউ বলছে ধম্মনাশের ফলে সে নাকি নিজেই জলে ঝাঁপ দিয়েছে। আমি জানতাম আমার কোষ্ঠী গণনার ফল কখনো মিথ্যে হতে পারে না। আমি বাপ হয়ে নিজের মেয়ে মৃত্যু গণনা করেছি, আমি বাপ হয়ে নিজের মেয়ের মৃত্যু গণনা করছি। ও ঠাকুর, উঠুন উঠুন ঠাকুর, মেয়েটার একবার খুঁজে দেখবেন না? উঠুন ঠাকুর, উঠুন। বাবা, সূর্যি দেখে এবার মাথার উপর উঠে গিয়েছে। হ্যাঁ ও ঠাকুর, ঠাকুর ওঠেন ওঠেন, অনেক বেলা হয়ে গিয়েছে, ওঠেন। বাবা, এ তো দেখি অনেক বেলা হয়ে গেছে, আমাদের ডাকেনি কেন? ঠাকুরও বা গেলেন কোথায়? ও ঠাকুর, ও সিদ্ধার্থ ঠাকুর, 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 আমার মনে হয় ঠাকুর চান করতে গেছে। হ্যাঁ কাল ভোর রাতে উঠে দেখি কি হ্যাঁ ঠাকুর জেগে জেগে আমার পাহারা দিতেছেন। বলো কি? হ্যাঁ, তা আমাদের তো এবার বেরিয়ে পড়লেই হয়, অনেক দেরি হয়ে গেল। তা আপনি এক কাজ করেন, হ্যাঁ আপনি চানটা সেরে নেন, আমি বরং দেখি ঘরে কিছু ফলমূল আছে কিনা। ও হ্যাঁ, ওই ঘাটে যাবার পথে যদি ঠাকুরে দেখতে পান না, বলে দেবেন যে আমাদের অনেক তাড়া আছে। ঠিক আছে। জয় রাধে।
জয় রাধে। কিন্তু আমাদের কিছু না বলে শ্রীধর ঠাকুর গেলেন কোথায়? হ্যাঁ আচ্ছা বাবা, রাজধানী গৌড়ে যাওয়ার পথটা কোন দিকে? গৌড় সিধে চলে যাও। ও, ও ঠাকুর, হ্যাঁ। হেঁটে গেলে 7 দিন লাগবে। ও। কি ঠাকুর, দেখা পেলেন? না না, আশ্চর্য, শ্রীধর ঠাকুর গেলেন কোথায়? ঘাটে একজন বললে যে ভোরবেলায় নাকি তাকে পশ্চিম দিকে হনন করে হাঁটতে দেখেছে, তাই নাকি? সঙ্গে একটা পুটলি ছিল। কোথাও চলে গেলেন নাকি? কি জানি। আচ্ছা, লোকটা কি পাগল নাকি? ঘরে অতিথি রয়েছে, তিনি গেলেন কোথায়? না ঠাকুর, আমার এখন মনে হচ্ছে তার যেন কিছু হয়েছিল। দেখলেন না, গৌড়ের সংবাদ শোনার পর থেকে তিনি যেন কেমন করতেছিলেন। কেমন করছিলেন মানে? ওই কেমন যেন ছটপট করতেছিলেন না? দেখলেন না, ওই ভাত রান্না করার সময় ভাতের তলায় কেমন ধরে গেল, অথচ তিনি সামনেই বসেছিলেন, কেমন যেন অন্যমনস্ক। লোকটা সুলতানের বিরুদ্ধে সলা করছে না তো? আমার আশার মতলব পেয়ে হয়তো পালিয়ে গেছে। কিছু বললেন ঠাকুর? আরে না না না, তুমি বরঞ্চ বেরিয়ে পড়ো। এই আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ঠাকুর ফিরে আসে কিনা। যদি বেলাবেলি না আসে তো আমিও যাত্রা করব। বেশ, তাই করি ঠাকুর, আমি বেরিয়েই পড়ি। হ্যাঁ, যাও যাও যাও। এর নাম হয় ঠাকুর? দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। বাবা, 2 দিন তোমার সঙ্গে থাকলাম, অথচ তোমার নামটা শোনা হলো না। তোমার নামটা কি? আগে আমার নাম ঈশেন। তা নবদ্বীপের কোথায় থাকো? আপনি ওই নিমাই পণ্ডিতের নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। আমি তার দাদা। তুমি নিমাই পণ্ডিতের দাদা? শুনেছি তার একমাত্র দাদা নাকি বহুকাল আগে সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ ঠাকুর। এই সেই পুঁথি। এই গৌড়বঙ্গে খুব কম নৈয়ায়িকের সংগ্রহে এই পুঁথি রয়েছে। কি আছে এই গ্রন্থে? তোমার মনে আছে নিমাই, তুমি একদিন আমাকে প্রশ্ন করেছিলে জ্ঞান শ্রেষ্ঠ না বুদ্ধি শ্রেষ্ঠ? সেই প্রশ্নের মীমাংসা আজও করে উঠতে পারিনি। এই বাশিষ্ঠ বাখ্যান গ্রন্থটিতে তার বিশদ আলোচনা রয়েছে। এছাড়াও ন্যায়শাস্ত্রের বিশেষ কিছু টিপ্পনী এতে আছে, পড়ে দেখো, ভালো লাগবে। একমাত্র পণ্ডিত প্রভাকর মিশ্র ছাড়া এ গ্রন্থের আদর করার মতন পণ্ডিত এ গৌড়বঙ্গে খুব একটা নেই। আচ্ছা গুরুদেব, পণ্ডিত প্রভাকর মিশ্র গ্রন্থাগার যা পুরো ছাই হয়ে গেছিল, এই পুঁথিগুলো কি তার মধ্যে ছিল? থাকা সম্ভব, তবে পণ্ডিত প্রভাকর মিশ্রের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে আমার পক্ষে তো জানা সম্ভব নয় সেখানে কি ছিল আর কি ছিল না। আমি যদি নিজে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই? তার প্রয়োজন হবে না নিমাই, তার প্রয়োজনে তিনিই তোমাকে খুঁজে নেবেন। কি যুগে বাস করছি গুরুদেব, যে রাজার উচিত ছিল পণ্ডিত প্রভাকর মিশ্রকে সসম্মানে নিজের কাজ করতে দেওয়া, সেই রাজাই কিনা সেই রাজাই কিনা তার গ্রন্থাগার ধ্বংস করে দেয়। এই তো ইতিহাসের নিয়ম নিমাই। যাক সে কথা, গঙ্গাদাস পণ্ডিতের কাছে তোমার শিক্ষা গ্রহণ কিরকম চলছে? বেশ ভালো। তিনি তো বারবার বলেন তোমার আর শিক্ষার প্রয়োজন নেই। না না, শিক্ষার কি কখনো শেষ হয় বাবা? যে শিক্ষক, তাকেও প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করে যেতে হয়। যাকে তুমি তুমি গঙ্গাদাস পণ্ডিতের কাছে ইতিহাসের শিক্ষা গ্রহণ করছো তো? হ্যাঁ গুরুদেব, ইতিহাসের কাহিনী সত্যি বড় রোমাঞ্চকর। কিন্তু ইতিহাস পঠন পাঠনের সময় তিনি
শুধুমাত্র কিছু কাহিনী তোমাকে শোনাতে পারেন। সে কাহিনীর ঘটনা প্রবাহ, তার ফলাফল, তা তোমাকেই বিচার করতে হবে। তুমি দেখবে ইতিহাসে বারবার একই ধরনের ঘটনা, একই ধরনের উত্থান পতন ঘটেছে। যখনই সাধারণ মানুষের জ্ঞান, সাধারণ মানুষের শিক্ষা, সাধারণ মানুষের চেতনাকে রাজশক্তি ভয় পেয়েছে, তখনই সেই জ্ঞানের পথ রুদ্ধ করার জন্য রাজশক্তি হিংসার আশ্রয় নিয়েছে। আপনি বলতে চান আমাদের দেশে আগেও এরকম ঘটনা ঘটেছে? ঘটেনি? সেকেন্দার শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তখন তিনি জ্ঞানপীঠ তক্ষশিলা জ্বালিয়ে ছারখার করে দেননি। শুধু তক্ষশিলাই বা কেন, কাশী, কোশল, কাঞ্চি কোথায় আক্রমণ হয়নি? শত শত মন্দির, মঠ, সংঘ, গ্রন্থাগার পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এর ভিতর বেশিরভাগই ছিল বৌদ্ধ এবং শৈবদের পীঠস্থান। তাই হয়তো সংস্কৃত সাহিত্য, সংস্কৃত শিক্ষা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। ধীরে ধীরে তা আবার নবজীবন লাভ করেছে। কিন্তু আমাদের দেশের রাজাদের মধ্যে অনেকেই তো জ্ঞানী লোক ছিলেন, তাদের কোনো ভূমিকা ছিল না? নিশ্চয়ই ছিল। মহারাজ হর্ষবর্ধন বানভট্টকে, মহারাজ বিক্রমাদিত্য কবি কালিদাসকে আশ্রয় এবং সাহায্য না করলে সংস্কৃত সাহিত্যের অনেক মহান কাব্যগ্রন্থ রচিতই হতো না। তবে আবার এর উল্টোটাও তো আছে। যেমন মহারাজ কনিষ্ক নিজের দেশে তার খ্যাতি ছিল পারসিক সাহিত্যের এক মহান রসিক হিসেবে, কিন্তু সেই তিনি রাজত্ব বিস্তারের লোভে পড়ে সংস্কৃত সাহিত্যকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে। এরা তো সবাই বিদেশি ছিলেন গুরুদেব, তাই হয়তো সংস্কৃত সাহিত্যের প্রতি এদের কোনো শ্রদ্ধা ছিল না। না নিমাই, না। ক্ষমতার মোহ মানুষের জ্ঞান চক্ষুকে অন্ধ করে দেয়, তা সে দেশি হোক আর বিদেশি হোক। মহারাজ নন্দের কথাই ধরো। নন্দ বংশ এদেশে রাজত্ব করেছে 8 পুরুষ ধরে। অথচ এই 8 পুরুষে তাদের প্রধান কাজ কি ছিল? ভারতীয় কৃষ্টি, ভারতীয় সাহিত্যকে ধ্বংস করা। তুমি ভাবতে পারো, মহাজ্ঞানী মহাপণ্ডিত কৌটিল্যকে তার অর্থশাস্ত্র রচনা করতে হয়েছিল গোপনে, লুকিয়ে। অর্থাৎ আপনি বলতে চান রাজশক্তি সাহায্যের হাত না বাড়ালে ইতিহাস, শাস্ত্র, দর্শন এসব ধ্বংস হয়ে যাবে? না, তা যদি হতো তাহলে কি আমরা এখনো জীবিত থাকতাম নিমাই? যুগে যুগে এমন রাজাও এসেছেন যিনি ধর্ম, দর্শন, ইতিহাসকে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। আমার শেষ আশা এখন গৌড়েশ্বর আলাউদ্দিন হোসেন শাহ। হঠাৎ গৌড়েশ্বরকে দৈত্যকুলে প্রহ্লাদ মনে করার কারণ? শুনেছি হোসেন শাহ উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়। ইসলামী সংস্কৃতি, ইসলামী সাহিত্যের সর্বোচ্চ ধাপের উত্তরাধিকারী তিনি। হিন্দু পণ্ডিতদের সুরক্ষিত রাখার অঙ্গীকার তিনি ইতিমধ্যেই করেছেন। তার সেই অঙ্গীকারে বিশ্বাস করে পণ্ডিত প্রভাকর মিশ্র যদি তার গুপ্ত স্থান থেকে বেরিয়ে এসে আবার তার চতুষ্পাঠীটি স্থাপনা করেন, তাহলে সকলেরই মঙ্গল হবে। আচ্ছা আচার্যদেব, সত্যি কি কেউ জানে না পণ্ডিত প্রভাকর মিশ্র কোথায়? জানেন শুধু সেই অলক্ষ্যের দেবতা, যিনি বৈকুণ্ঠে বসে সব কিছু চালনা করছেন। আমরা তো তার হাতের ক্রীড়নক মাত্র। কিন্তু আচার্যদেব, আপনি তো ভাগ্যের হাতে সবকিছু ছেড়ে দিয়ে ক্রীড়নক হয়ে বসে থাকতে পারেন না। তা থাকি না বটে। যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। তুমি ভরতমুনির রচনা পড়েছ? নায়ক কে? সেই নায়ক যে প্রচলকে ভেঙে সভ্যতার রথকে এগিয়ে নিয়ে যেতে পারে, সমুদ্রকে স্তব্ধ করে, পাহাড়কে পদানত করে, গভীর অরণ্যের বুক চিরে গোষ্ঠীকে ছাড়িয়ে যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, সেই নায়ক। এমন নায়ক পৃথিবীতে কোথায়? একমাত্র ভগবান বুদ্ধ ছাড়া। তুমি হযরত মুহাম্মদের নাম শুনেছ? যিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। তার দেশ কোথায় ছিল তুমি জানো? সুদূর পশ্চিমে
এক মরুভূমিতে। এই শস্য শ্যামলা বাংলা মায়ের মাটির বুকে দাঁড়িয়ে মরুভূমি যে কি তা তুমি কল্পনাও করতে পারবে না। সেখানে আকাশে মেঘ নেই, মাটিতে রস নেই, স্নানের জন্য নদী তো অনেক দূরের কথা, পান করার জল পর্যন্ত পাওয়া যায় না। সেখানে মানুষ কীট পতঙ্গের চেয়ে অধম। সেই মরুভূমির বুকে দাঁড়িয়ে সেই মরুভূমির মানুষকে তিনি ডেকে বলেছিলেন, জাগো, ওঠো, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ভগবান বুদ্ধ বলেছিলেন, মা হিংসী, হিংসা করো না। তাই তোমাকেও ক্ষমা দিয়ে, দয়া দিয়ে হিংসাকে জয় করতে হবে। অর্থাৎ যে নরসিংহ মূর্তি আজ গৌর রাজশক্তির প্রতীক, সেই রাজার উদ্ধত নখদন্তের সামনে আমায় আমার অস্ত্র ফেলে দিয়ে দয়ার ক্ষমা বিতরণ করতে হবে? এ তো আত্মহত্যার সমান। ধিক বিশ্বম্ভর ধিক। কলুর বলদের মতো শিক্ষা গ্রহণ করেছ, পরিপাক করতে পারোনি। আপনার রাগ করার কারণটা কি? নিমাই, ভগবান তোমার কণ্ঠে সুর দিয়েছেন, মস্তিষ্কে মেধা দিয়েছেন, পায়ে নৃত্যের ছন্দ দিয়েছেন, হৃদয়ে প্রেম দিয়েছেন। এর কোনোটাই কিন্তু অস্ত্র ধারণের উপযোগী নয়। এই লেখনীটি দেখছো নিমাই? এ সাক্ষাৎ সরস্বতীর বাহন, কবির আখর, পটুয়ার তুলি। কিন্তু এর বাইরেও এই লেখনীর আরেকটি পরিচয় আছে। এই লেখনী এমন একটা অস্ত্র যা কোনো রাজ শক্তির অস্ত্রাগারে নেই। আর এই লেখনী হবে তোমার অস্ত্র, আর আমার কাজ হবে তোমার সেই অস্ত্রকে আরো শানিত করে দেওয়া। শান্তিপুর যাত্রার আয়োজন সম্পূর্ণ, গুরুদেব। ভালো। নিমাই, এবার তো তোমাকে তোমার মার অনুমতি নিতে হবে। নবদ্বীপ ত্যাগে আর বিলম্ব করা উচিত হবে না। আমি এখনই যেতে প্রস্তুত, গুরুদেব। কিন্তু কোনো কিন্তু নয় নিমাই। আমি তো তোমাকে আগেই বলেছি যে তোমার নবদ্বীপ ত্যাগ করা উচিত। তাছাড়া তুমি তো নিজেই আমাকে বলেছিলে যে আমার শান্তিপুরের বাসস্থানে গিয়ে তুমি কিছুদিন অধ্যয়ন করতে চাও। হ্যাঁ, তা বলেছিলাম। কিন্তু এখন ভাবছি, মাকে একা রেখে তুমি অযথা চিন্তা করছো নিমাই। সচি মাতা একা থাকতে যাবেন কেন? তার ভাই বোন সকলেই তার পাশাপাশি থাকেন। তাছাড়া প্রয়োজনে আচার্য চন্দ্রশেখর কিংবা যজ্ঞেশ্বর মামা সপরিবারে তার কাছে এসে থাকবেন। জগদানন্দ যথার্থই বলেছে। নিমাই, সচি মাতার কোনো অসুবিধে হবে না, কিন্তু তুমি নবদ্বীপ ত্যাগ না করলে তোমার বিপদ হতে পারে। আমার বিপদ? কি বিপদ, গুরুদেব? রাজশক্তি কখন কোন দিক থেকে আক্রমণ করবে কিছুই তো বলা যায় না। বিশেষ করে ঈশানের মুখে যা শুনলাম। কি শুনলেন? তুমি নিজেই শোনো। হ্যাঁ গো নিমাই দাদা, গৌড় পর্যন্ত তোমার নাম ছড়িয়েছে গো। সন্ধ্যের মুখোমুখি আমরা নবগ্রামে পৌঁছলাম। তা ভাবলাম আজ রাতটা যে কোনো একটা জায়গায় আশ্রয় নিই। তা যে বাড়িতে আশ্রয় নিতে গেলুম সেইটি শ্রীধর ঠাকুরের বাড়ি। আপনি আপনি শ্রীধর ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা,